করোনার লাগাম টানতে 7 দিনের কঠোর বিধিনিষেধে দেশ। মাঠে সেনাবাহিনী, মোড়ে মোড়ে চেকপোস্ট। সারা দেশে আটক শতাধিক। কারখানায় যেতে পোশাক শ্রমিকদের ভোগান্তি। লিস্ট করতেছে, জরিমানা করতেছে। রিক্সা দিয়ে যাইতেছিলাম, মাস্ক ছিল না। সারে আনছে টাইকা, মানে মাস্ক নাই কেন? মাস্কের কারণে ধরছে, অন কয় 100 টাকা 150 টাকা জরিমানা করবো। আমি কইছি এটা কি হারাল, পরে কয় হ্যান্ডকাপ লাগাও। আমরা ধরে থানা হাজতে রাখছি, যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলো থানা থেকে ছেড়ে দিব, যেগুলো জরিমানা করার দরকার ম্যাজিস্ট্রেট জরিমানা করে আমরা তো পরবর্তী আইনগত ব্যবস্থা নিব। সারা দেশেই হু হু করে বাড়ছে করোনায় মৃত্যু। 24 ঘন্টাতে রেকর্ড 136 জনের মৃত্যু। টাঙ্গাইলের সর্বোচ্চ। খুলনায় পিসিআর ল্যাব দূষণে নমুনা পরীক্ষা বন্ধ। আমাদের কন্টামিনেটেড হয়ে গেছে, এই জন্য আমরা এখন আপাতত কাজ বন্ধ রেখেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি খান তাজদিন আহসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রবাসীদের টিকা দেওয়ার প্রথম দিনই অব্যবস্থাপনা, কর্মীটোলায় বিক্ষোভ। একটি মাত্র এজেন্সি শ্রমিকরাই দিতে পারছেন টিকা। 2-1 দিনের মধ্যেই সমাধানের আশ্বাস মন্ত্রীর। রাতভর বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রামে মা ও শিশু হাসপাতাল। চরম দুর্ভোগে রোগী, স্বজন ও চিকিৎসকরা। বছরের পর বছরেও মিলছে না সুরাহা। লকডাউনেও পুরো দমে চলছে পদ্মা সেতুর কাজ। 200 রোড স্ল্যাব বসলেই সেপ্টেম্বরের সংযোগ সড়কে যুক্ত হবে 2 প্রান্ত। গ্যাস পাইপলাইনের কাজেও অগ্রগতি। এবং তীব্র দাবদাহে কানাডা ও যুক্তরাষ্ট্রে 600-র বেশি মানুষের মৃত্যু। ক্যালিফোর্নিয়ার দাবানল পরিস্থিতির অবনতি, বিপর্যস্ত জনজীবন। গরম থাকবে আরও কিছুদিন। করোনা সংক্রমণ রোধে দেশব্যাপী চলছে 7 দিনের কঠোর বিধিনিষেধ। প্রথম দিন সর্বোচ্চ কঠোর অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের পাশাপাশি তৎপর রয়েছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব। জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই করা হচ্ছে জিজ্ঞাসাবাদ, করা হচ্ছে জেল, জরিমানাও। মানুষ সচেতন না হলে প্রয়োজনে আরও কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে প্রথম দিন অযথা বাইরে বের হওয়ায় এ পর্যন্ত সারা দেশে আটক করা হয়েছে 2 শতাধিক। আবারও কঠোর বিধিনিষেধ, আবারও ফাঁকা ঢাকার ব্যস্ততম সড়ক। 2-1টি জরুরি গাড়ি ছাড়া রাস্তায় নেই কোনো যানবাহন। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানের চিত্র ছিল এমনই। কেবল গুলশান নয়, রাজধানীর অন্যান্য প্রধান সড়কের চিত্রও একই রকম। কঠোর বিধিনিষেধের প্রথম দিন নগরবাসী ও যানবাহন নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্ক অবস্থায় দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। নগরীর মোড়ে মোড়ে জনসমাগম ঠেকাতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করতে দেখা যায় তাদের। পুলিশের পাশাপাশি তৎপর ছিল সেনাবাহিনী, বিজিবি ও র্যাব। জরুরি প্রয়োজন ছাড়া যারাই বের হয়েছেন তাদের গুনতে হয়েছে কমপক্ষে 200 টাকা জরিমানা। মানে বের হওয়া নিষেধ, সরকারি ঠিক আছে, তারপর বের হয়েছে তার জন্য 200 টাকা জরিমানা দিলাম। ম্যাজিস্ট্রেট বলছে যে আপনারা নির্দেশ অমান্য করছেন, এই জন্য আর কি 50 টাকা করে জরিমানা করা হলো। যে মাছটা আমার এই জায়গায় আর কি ছিল আর কি, মোবাইল রিসিভ করছি তো ওটা হাতেই ছিল আর কি। হ্যাঁ, ম্যাক্স। পুলিশ ও সেনাবাহিনী বলছে বেশিরভাগ সাধারণ মানুষ নিজ থেকেই বিধিনিষেধ মেনে চলছেন। জনসচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এছাড়াও প্রয়োজন বোধে যদি লকডাউন এনফোর্স করার জন্য আমাদের যদি যে কোনো দায়িত্ব করতে হয়, বেসামরিক প্রশাসনের অনুরোধে আমরা সে সকল দায়িত্ব পালন করব। নগরীর অলিগলিতে 2-1টি খোলা থাকলেও তা বন্ধ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া দুপুর পর্যন্ত লকডাউন অমান্য করায় রাজধানীর বিভিন্ন জায়গা থেকে প্রায় 100 মানুষকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। মামলা হয়েছে অর্ধশত। জনগণ মোটামুটি ভালোই সরকারের বিধিনিষেধ মেনে চলার চেষ্টা করছেন। আর কিছু কিছু ঘটনা ঘটছে, অনেকে অনাকাঙ্ক্ষিতভাবে বের হচ্ছে, সেগুলোকে আমরা প্রসিকিউশন দিচ্ছি। সংক্রমণ ঠেকাতে মানুষকে ঘরে রাখতে বাধ্য করতে পুরনোদের পাশাপাশি আরও 106 জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সরকার। করোনা বিস্তার রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতেই তারা কাজ করছেন। আমাদের নাগরিকগণ কিন্তু সরকারের এই যে নির্দেশনা বা রেস্ট্রিকশনস বা গাইডলাইন যেটাই বলি, সেটার প্রতি কিন্তু একাত্মতা বা সংহতি প্রকাশ করেছেন। সর্বাত্মক কঠোর লকডাউনের প্রথম দিন যে কঠোরভাবেই পালন হচ্ছে তা স্পষ্ট। সংশ্লিষ্টরা বলছেন লকডাউন মানেই কিছুটা অমানবিক, কষ্টের ও ভোগান্তির হবে তা স্বাভাবিক। তবে তারা বলছেন সেই কষ্টটুকু মেনে নিয়ে যদি তা
পালন করা যায় তাহলে শিগগিরই এই বৈশ্বিক মহামারী করোনা থেকে মুক্তি মিলতে পারে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে কারখানা খোলা থাকায় কঠোর বিধিনিষেধের প্রথম দিন ভোগান্তিতে পড়েন পোশাক শ্রমিকরা। ভাড়া করা গাড়িতে রাজধানী থেকে বের হতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়তে হয় তাদের। এতে করে পায়ে হেঁটে তাদের কর্মস্থলে যেতে হয়। কঠোর বিধিনিষেধের মধ্যেই চালু কারখানা। ভোর হতেই পায়ে হেঁটে কারখানার উদ্দেশ্যে রওনা দেন পোশাক শ্রমিকরা। তবে পরিবহন ব্যবস্থা না থাকায় চরম বিপাকে পড়েন পোশাক শিল্পের কর্মীরা। দায়িত্বরত পুলিশ সদস্যরা বলছেন, প্রজ্ঞাপন অনুযায়ী শ্রমিকদের কাজ করতে হবে কারখানা এলাকায় থেকে। ওনারা পরিষ্কার বলে দিচ্ছে যে গার্মেন্টসে চাকরি করতে হলে গার্মেন্টসে থাকতে হবে। এক সপ্তাহের জন্য আমি গার্মেন্টসে কোথায় থাকবো? বিজিএমএর থেকে চার্ট তালিকা করা আছে যে এই গাড়ি রোডে চলতে পারবে, বাট ওনারা বলতেছে যে না, এটা তাদের কর্তৃপক্ষের না। আমরা এত কষ্ট করে আসতেছি, লকডাউন, আমাদের বাসা তো যেখানে চাকরি করি সেখানেই না, হেঁটে হেঁটে আসতে হয়েছে। আমরা যেটা সরকারিভাবে নির্দেশনা জানতে পেরেছি যে গার্মেন্টসের কর্তৃপক্ষের সঙ্গে যখন সরকারের এই বিষয়ে কথা হয়েছে, তারা বলেছিলেন যে তারা তাদের যে ফ্যাক্টরি বা কারখানা যেখানে আছে সেখানেই সবার থাকার ব্যবস্থাপনা তারা করবেন। রাজধানীর পাশের আরেক শিল্পাঞ্চল নারায়ণগঞ্জেও সর্বাত্মক লকডাউনে তৎপর প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। কোনো পোশাক কারখানা তাদের শ্রমিকদের যাতায়াতে নিজস্ব পরিবহনের ব্যবস্থা করেছে। এছাড়া পায়ে হেঁটে বা রিক্সা, অটোরিকশায় চেপেও কারখানায় যান শ্রমিকরা। আমাকে তো রাস্তায় যাতায়াতে সমস্যা হইতেছে, মালিক পক্ষ আমাদের গাড়ি দেয় না, গাড়ি ভাড়া বাড়তি, সব দিকে সমস্যা। গার্মেন্টস খুলে রাখছে, অথচ গাড়ি রাস্তার মধ্যে লকডাউন, বন্ধ রাখছে, সব বন্ধ রাখুক। সরকার ঘোষিত কঠোর লকডাউনে গাজীপুরের চিত্রও একই। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে যান চলাচল নিয়ন্ত্রণে দেখা যায় পুলিশি তৎপরতা। পোশাক কারখানায় কাজে যেতে ভোগান্তিতে পড়েন শ্রমিকরা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর কাকরাইলে আছেন মাহমুদ রাকিব এবং চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় আছেন কমল দে। সরাসরি যাব তাদের কাছে। শুরুতেই যাচ্ছি রাকিবের কাছে। রাকিব, রাজধানীর 7 দিনের সর্বাত্মক কঠোর লকডাউন যে খুবই কঠোরভাবে চলছে তা কিন্তু ইতিমধ্যেই দেশবাসী বার্তা পেয়ে গেছে। কারণ এবার কিন্তু শুধু জরিমানা বা ঘুরিয়ে দেওয়া নয়, আটক পর্যন্ত করা হচ্ছে। আমরা এই মুহূর্তে যাত্রাবাড়িতে রয়েছি। আপনি যদি দেখেন আমার পেছনে, এখানে প্রায় অর্ধশত মানুষ রয়েছে যারা কিনা লকডাউন মানেনি, কিংবা মাস্ক পরেনি, কিংবা অকারণে বেরিয়েছিল। তাদেরকে কিন্তু এখানে গত 2-3 ঘন্টা যাবৎ এভাবে দাঁড়িয়ে করে রাখা হয়েছে। এদের সবাইকে ইতিমধ্যেই জরিমানার আওতায় আনা হয়েছে এবং এখানে একজন রয়েছে যাকে কিন্তু হ্যান্ডকাফ করে আটক করে রাখা হয়েছে। তো বুঝতেই পারছেন যে কতটা কঠোর এবার কিন্তু প্রশাসন এই লকডাউন যাতে মানুষ মানতে বাধ্য হয়। ইতিমধ্যেই সড়কের মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলো বাংলাদেশে রয়েছে, সবাই কিন্তু তারা চেকপোস্ট বসিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন যাতে কেউ লকডাউন অমান্য করতে না পারে, কিংবা সামাজিক দূরত্ব যেটি মানবার কথা সেটি যাতে কেউ ব্যত্যয় ঘটাতে না পারে। এই কারণে কিন্তু সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সকলেই কিন্তু সর্বাত্মক প্রচেষ্টা করে যাচ্ছেন। তো আমি যদি আপনি একটু বলে রাখি আটকের বিষয়টি, আজকে যেটি প্রথমবারের মতো বাংলাদেশে হয়েছে, ইতিমধ্যেই শুধুমাত্র মিরপুর অঞ্চলেই 100-রও বেশি মানুষকে আটক করা হয়েছে। তেজগাঁও জোনে আটক করা হয়েছে 167 জনকে। এছাড়া সকাল থেকে বিভিন্ন জায়গায় যারা মাস্ক পরেননি তাদের কমপক্ষে জরিমানা করা হয়েছে 50 টাকা। যারা ঘর থেকে বেরিয়েছেন কোনো কারণ ছাড়া, জরুরি কারণ ছাড়া, তাদের কমপক্ষে জরিমানা করা হয়েছে 200 টাকা। এর বাইরে যদি কেউ কোনো কারণ দেখাতে না পারেন, কিংবা একদমই যারা অকারণে বেরিয়েছেন তাদেরকে কিন্তু আটক পর্যন্ত করা হচ্ছে। তো যেটি বারবার প্রশাসন থেকে বলা হচ্ছে যে আটক করা কিংবা জরিমানা করা এটি কিন্তু তাদের মূল লক্ষ্য নয়। মানুষ যাতে এই লকডাউন মেনে ঘরে থাকে, কারণ দেশের করোনা কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে গত 2-1 সপ্তাহ ধরে। সেটি মূলত নিয়ন্ত্রণ করতেই কিন্তু সরকার থেকে এই প্রচেষ্টা করা হচ্ছে, সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এবং সে কারণেই কিন্তু আজ থেকে 7 দিনের সর্বাত্মক কঠোর লকডাউন কিংবা সর্বাত্মক কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। আমরা কিন্তু আপনাকে একটি কথা একদমই সুনির্দিষ্ট করে নিশ্চিত করে বলতে পারি
অন্তত রাজধানীতে কিন্তু সর্বোচ্চভাবে লকডাউন পালন করবার জন্য কাজ চলছে এবং ইতিমধ্যেই কিন্তু মানুষ সেই বার্তাটিও পেয়ে গেছে। রাস্তায় কিন্তু জরুরি পরিবহন বা জরুরি যে বিষয়গুলো রয়েছে তাছাড়া কিন্তু ধীরে ধীরে যানবাহন অনেকটাই এখন কমে গেছে, সকালে যাও কিছু ছিল। তো বুঝতেই পারছেন মোটামুটি ভালোভাবে লকডাউন কার্যকর হচ্ছে। তো আমার কাছে ছিল সবশেষ খবর, আমাদের সহকর্মী কমল দে রয়েছেন চট্টগ্রামে, আমরা একটু জানবো সেখানকার খবর। কমল। ধন্যবাদ রাকেব। বন্দরনগরী চট্টগ্রামে প্রশাসন, পুলিশ এবং সেনাবাহিনীর কঠোর অবস্থানের কারণে কিন্তু লকডাউন মোটামুটি কার্যকর হচ্ছে বলা চলে। বিশেষ করে আমরা দেখেছি নগরের যে চেকপোস্টগুলো রয়েছে, অর্থাৎ নগরের যে গলির যে মুখগুলি রয়েছে সেই মুখগুলিতে কিন্তু শহরের অবস্থান যে যানবাহনগুলিকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা একটু কথা বলার চেষ্টা করি। এখানে হচ্ছে আমার সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। এখন পর্যন্ত চট্টগ্রাম শহরের সর্বশেষ অবস্থানটা কিরকম লকডাউন কার্যকর হচ্ছে? আপনারা জানেন যে সকাল থেকেই আমাদের জেলা প্রশাসনের 9 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মহানগরের গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা অভিযান পরিচালনা করছি। তো সেক্ষেত্রে আমাদের যে পর্যবেক্ষণ সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই আপনার মানুষ এখন বের হচ্ছে না, তবে যারা বের হচ্ছে তারা আসলে অবজ্ঞা এবং অবহেলাপূর্বক তারা বের হচ্ছে এবং যেহেতু তারা লেম এক্সকিউজে বের হচ্ছে তাদেরকে আমরা অর্থদণ্ড করছি। পাশাপাশি আমরা দেখছি যে কিছু দোকান তারা চেষ্টা করছে খোলার জন্য, কিন্তু আমরা সকালবেলা থেকে যেহেতু আমরা অভিযানে ছিলাম সেক্ষেত্রে তারা এটা বন্ধ করেছে এবং আমরা তাদেরকে সতর্ক করছি যাতে কোনোভাবেই দোকানগুলা না খুলে এবং যাতে কেউ বাইরে অযথা না আসে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের সাথে। তিনি আমাদেরকে বলছিলেন যে আসলে লকডাউন কার্যকরে প্রশাসনের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা একটু বলি, এবার সেনাবাহিনীর 7টি টহল টিম কিন্তু চট্টগ্রাম শহরে টহল দিয়ে যাচ্ছে এবং একই সাথে 2টি চেকপোস্ট অর্থাৎ নগরের যে প্রবেশদ্বার সিটি গেট এবং শাহ আমানত সেতু 2টি পয়েন্টে কিন্তু সেনা সদস্যরা অবস্থান নিয়ে যানবাহন অর্থাৎ অযাচিত যানবাহন যেগুলো রয়েছে সেগুলিকে ঢুকিয়ে দিচ্ছে না শহরের মধ্যে এবং তারা কিন্তু বাইরে অবস্থান অর্থাৎ শহরের বাইরে তাদেরকে রেখে দেওয়া হচ্ছে, অর্থাৎ কোনো যানবাহন যাতে না ঢুকে সে ব্যাপারে সেনা সদস্যরা কিন্তু 2টি চেকপোস্ট আমরা দেখেছি নগরের সিটি গেট এবং শাহ আমানত সেতু এলাকায় কিন্তু তারা কার্যকর ভূমিকা রাখতে পারে, যে কারণে কিন্তু নগরীতে এখন যে ব্যক্তিগত বা অন্যান্য যে যানবাহনগুলি চলতে পারছে না সেটা হচ্ছে মূলত এই 2টি প্রবেশদ্বারের কঠোর অবস্থানের কারণে। আমরা সকাল থেকে দেখেছি সেনাবাহিনীর 7টি টহল টিম শহরে টহল দিচ্ছে এবং দুটি কিন্তু চেকপোস্ট সিটি গেট এবং শাহ আমানত সেতুতে অবস্থান করছে। একই সাথে পুলিশের বিভিন্ন নগরী গুরুত্বপূর্ণ মোড়গুলিতে পুলিশের অবস্থান রয়েছে। তো বলা চলে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, পুলিশ এবং জেলা প্রশাসনের কঠোর অবস্থানের কারণে বন্দরনগরী চট্টগ্রামে কিছুটা লকডাউনের ভিন্ন চিত্র দেখা যাচ্ছে এবং এখন পর্যন্ত 21 জনকে আটক করা হয়েছে, যারা রাস্তায় ঘোরাফেরা করছিল। 3টি গাড়ি জব্দ করা হয়েছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট 10 জনকে জরিমানা করেছেন। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম থেকে লকডাউনের সর্বশেষ। দেশজুড়ে সর্বাত্মক লকডাউনের প্রথম দিনের খবর জানাতে চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দে এবং তার আগে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। নিরাপদ জীবনের জন্য করোনা সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধের সাময়িক অসুবিধা মেনে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। করোনার সংক্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছে যাওয়া জনগণের সুরক্ষায় শেখ হাসিনা সরকার বিশেষজ্ঞদের পরামর্শে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন। নিরাপদ জীবনের তথা সংক্রমণ নিয়ন্ত্রণে আমরা সকলকে সাময়িক অসুবিধা মেনে নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। এদিকে দেশ জুড়ে হুহু করে বাড়ছে করোনায় সংক্রমণ ও মৃত্যু। 24 ঘন্টাতেই দেশের বিভিন্ন অঞ্চলে রেকর্ড 136 জন মারা গেছেন। এর মধ্যে দক্ষিণ ও উত্তর পশ্চিমাঞ্চলে 96 জন। সবচেয়ে বেশি মারা গেছে নতুন হটস্পট টাঙ্গাইলে 16 জন। সর্বোচ্চ শনাক্তের হার সেখানেই 40.92%। শয্যা ও অক্সিজেন সংকটে বেসামাল রোগী ও কর্তৃপক্ষ। চিকিৎসা চলছে মেঝেতেও। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। এখন আর সীমান্ত জেলা নয়, ভয়াবহ করোনা ছড়িয়ে পড়েছে দেশব্যাপী। তাই মৃত্যুর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। লকডাউনেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এতে চিকিৎসা সেবা দিতে দিশেহারা চিকিৎসক ও নার্সরা।
এবার নতুন হটস্পট হিসেবে যুক্ত হয়েছে টাঙ্গাইল। করোনা ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় সর্বোচ্চ মারা গেছেন 16 জন। 628টি নমুনা পরীক্ষায় শনাক্ত 257 জন, হার 40.92%। 50 শয্যার বিপরীতে 60 জন ভর্তি থাকায় অনেকের চিকিৎসা চলছে মেঝেতে। অক্সিজেন যেটা এটা সার্ভিস মনে করেন যে কম পাইছি। পরিস্থিতি আসলে ভয়াবহ আকারে ধারণ করেছে, যেটা আমরা আশঙ্কা করেছিলাম। করোনা ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে 22 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রাজশাহীর 14, নওগাঁর 5 এবং চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও ঝিনাইদহের 1 জন করে। 24 ঘন্টায় 406টি নমুনা পরীক্ষায় 162 জন শনাক্ত হয়েছেন, হার 39.9%। সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় 14 জন মারা গেছেন। 24 ঘন্টায় 192টি নমুনা পরীক্ষায় 67 জন শনাক্ত হয়েছেন, হার 35%। বুধবার অক্সিজেন সংকটে সাতক্ষীরা মেডিকেলে 6 জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ নিহতদের স্বজনদের। জেলায় 809 জন রোগী বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। হঠাৎ করে অক্সিজেনের প্রেসার ফল করে, এই কারণে অতি মুমূর্ষু কিছু রোগী মারা গেছে। এখন একটা তদন্ত টিম গঠন করা হয়েছে। নার্সরা এসে আমাদেরকে জানালো যে কোনো মুহূর্তে আমাদের কিন্তু গ্যাস সংকট হতে পারে, আপনাদের রোগী যেভাবে হোক আপনারা বাঁচানোর জন্য আপনারা চেষ্টা করেন। খুলনা মেডিকেলের RT-PCR ল্যাবে দূষণ দেখা দেয় নমুনা পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। নগরীর 3টি হাসপাতালে মারা গেছেন 11 জন। তাদের মধ্যে 5 জন খুলনার, 3 জন বাগেরহাটের ও 1 জন যশোরের। 24 ঘন্টায় 633টি নমুনা পরীক্ষায় 242 জন শনাক্ত হয়েছেন, হার 38%। পিসিআর ল্যাবে আসলে কাজের লোড এত বেশি ছিল, তো যার জন্য আমাদের কন্টামিনেটেড হয়ে গেছে ল্যাব। সেই জন্য আমরা এখন আপাতত কাজ বন্ধ রেখেছি, আগামী 2 দিন বন্ধ রাখবো, শুক্রবার পর্যন্ত। যশোরে মারা গেছেন 12 জন। 537টি নমুনা পরীক্ষায় 142 জন শনাক্ত, হার 27%। কুষ্টিয়ায় মারা গেছেন 9 জন, আর চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে 5 জন করে। জুন মাসের প্রথম থেকে সংক্রমণের যে হার যেটা বাড়ছে, ঊর্ধ্বমুখী যে গতি ছিল সেটি সেই পর্যায়ে রয়েছে। ময়মনসিংহে 8 জন মারা গেছেন। 24 ঘন্টায় 443টি নমুনা পরীক্ষায় শনাক্ত 129 জন। মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে বগুড়ায়। 24 ঘন্টায় 5 জন মারা গেছেন। 352টি নমুনা পরীক্ষায় শনাক্ত 132 জন, হার 38%। এছাড়া 24 ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে সিলেটে 7 জন, চট্টগ্রামে 5 জন, নাটোর, পিরোজপুর ও দিনাজপুরে 4 জন করে, লালমনিরহাটে 3 জন এবং ঠাকুরগাঁওয়ে 2 জন মারা গেছেন। আহসানুল করিম, সময় সংবাদ। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই বন্ধ হয়ে গেছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব। এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজের সামনে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম এবং টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সামনে আছেন রিপোর্টার কাদির তালুকদার। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি তরিকুলের কাছে। তরিকুল, তাজদিন, খুলনায় করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং প্রতিদিনই বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা, সেই সাথে মৃত্যু সংখ্যাও বাড়ছে। সব মিলিয়ে এর মধ্যে একটি দুঃসংবাদ খুলনাবাসী। RT-PCR ল্যাব, সেখানে ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে গত আগামী 3 দিন কিন্তু এটি বন্ধ রয়েছে, থাকবে এবং আরো 2 দিন এটি বন্ধ থাকবে। যে কারণে আমরা খুলনায় যে গত আগামী 3 দিন কিন্তু এটি বন্ধ রয়েছে, থাকবে এবং আরো 2 দিন এটি বন্ধ থাকবে। যে কারণে আমরা খুলনায় যে পরীক্ষা নমুনা সংগ্রহ করা হয়েছে সেটি ঢাকায় পাঠানো হচ্ছে এবং ঢাকা থেকে আসার পরে কিন্তু সেটি ফলাফল জানা যাবে। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের যে RT-PCR ল্যাব রয়েছে সেই ল্যাবে আমরা যেটি জানতে পেরেছি সেখানেও কিছু পরীক্ষা করা হচ্ছে এবং অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে ফলাফল জানা যাবে। তবে এই মুহূর্তে আরেকটি দুঃসংবাদ, খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতাল 130 শয্যা বিশিষ্ট, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানি জমে আছে, বৃষ্টির পানি, এবং রোগীরা কিন্তু চরম ভোগান্তিতে, এবং এখানে বৃষ্টি পড়লেই এখানে পানি প্রবেশ করে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রোগীর বিছানার নিচে কিন্তু পানি রয়েছে এবং মানুষ কিন্তু বেশ ভোগান্তির মধ্যে পড়েছে। এবং তাজিন, আপনারা জানেন যে এখানে খুলনার 130 শয্যার বেডে এখানে অতিরিক্ত রোগীর চাপ রয়েছে এবং অনেকে ফ্লোরে অবস্থান করছে, ফ্লোরেও কিন্তু পানি প্রবেশ করেছে, যে কারণে রোগীরা কিন্তু বেশ সংকটের মধ্যে। পানি প্রবেশ করেছে, আর পানি প্রবেশের ফলে কিন্তু স্বাভাবিকভাবে চিকিৎসার সেবা দেওয়া যেমন সম্ভব হচ্ছে না রোগীদের, এবং পাশাপাশি রোগীর স্বজনরাও যেমন বিপাকে পড়ছে এবং রোগী যারা চিকিৎসা নিচ্ছেন তারাও কিন্তু বিপাকে পড়ছে। এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার নিচে যারা রোগীরা রয়েছেন এবং সেসব রোগী কিন্তু তারা কিন্তু তাদের স্থান সংকলন হচ্ছে না, এবং যে কারণে সেখান থেকে ভিজা অবস্থায় অনেকে ফ্লোরে তারা রয়েছেন।
এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রেড জোনে এবং ইয়েলো জোনের মাঝামাঝি জায়গা, যেখানে অনেক রোগী পানি পরিষ্কার করতে রোগীর স্বজনরা দেখতে পাচ্ছেন। এবং এছাড়া আমরা আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে এখানকার অক্সিজেনের একটি সংকট রয়েছে হাসপাতাল জুড়ে, এবং এই অক্সিজেনের সংকটের কারণে কিন্তু অনেক মানুষ কিন্তু বেশ মুমূর্ষু অবস্থায় রয়েছে। এবং সব মিলিয়ে এখানকার যে চিকিৎসা ব্যবস্থা, চিকিৎসকদের অভিযোগ তুলেছেন এখানকার রোগীর স্বজনরা, এবং তারা বলছেন যে রোগী এখানে আসলে কিন্তু এখানে কিন্তু সহযোগিতা খুব বেশি পাওয়া যায় না, আর যে কারণে অনেক রোগী কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন, এবং এজন্য কিন্তু এখানে জনবল সংকটকে দায়ী করেছেন। পাশাপাশি এখানকার যারা নার্স রয়েছেন বা অন্যান্যদের আন্তরিকতার অভাব এখানে পরিলক্ষিত হয়েছে বলে রোগীর স্বজনরা তারা দাবি করেছেন। তো আমরা একটি বিষয় উল্লেখ করতে চাই যে খুলনায় 130 শয্যা বিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতাল প্রথম শুরু হয়েছিল 100 শয্যা দিয়ে, এই মুহূর্তে এখানে 30 শয্যা বাড়ানো হয়েছে। তবে আইসিইউ সংখ্যা 20টা রয়েছে, যে কারণে আইসিইউর একটি প্রবল সংকট কিন্তু এখানেও রয়েছে, এবং হাই ফ্লো অক্সিজেন যেটা প্রয়োজন সেটা থাকার পরও কিন্তু রোগীর চাপ বেড়ে যাওয়ার কারণে কিন্তু চিকিৎসকদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। পাশাপাশি খুলনা সদর হাসপাতালে যে 70 শয্যা বিশিষ্ট নতুন করে করোনা হাসপাতাল করা হয়েছে, সেখানেও কিন্তু প্রতিদিন রোগী দ্বারা পরিপূর্ণ থাকছে, এবং প্রতিদিন কিন্তু এখানকার মানুষ কিন্তু তারা এখানে যারা রোগীরা আসছেন তারা কিন্তু স্বাভাবিকভাবে এখানে জায়গা পাচ্ছেন না, এই কারণে নতুন করে বেড সংখ্যা বাড়ানোর জন্য পরামর্শ দিয়েছেন। তো আমরা সব মিলিয়ে আমরা আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এখানে ওষুধের একটি সংকট রয়েছে, কারণ যে ওষুধগুলো দেওয়া হচ্ছে সেই ওষুধ কিন্তু এখানে প্রাপ্ততা বা এখানে পাওয়া যাচ্ছে না আশেপাশে, যেহেতু লকডাউন চলছে। লকডাউনের কারণে এখানে কিন্তু লোকজন বা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ রয়েছে। সব মিলে আমার কাছে এই ছিল খুলনা থেকে সর্বশেষ। চলে যাচ্ছি টাঙ্গাইলে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি কাদিরের কাছে। দুঃখিত, করোনা সংক্রমণের খবর জানাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। রাতভর মুষলধারে বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর মা ও শিশু হাসপাতালের নিচতলা পানিতে তলিয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী, স্বজন ও চিকিৎসকরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ, বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা আছি এখন মা ও শিশু হাসপাতালে। মা ও শিশু হাসপাতালে কিন্তু সেই গতকাল রাত থেকে এখনও কিন্তু এই যে পানি ঢুকে আছে সেই পানি কিন্তু এখনও বের করা সম্ভব হয়নি। এছাড়া মা ও শিশু হাসপাতালের বাইরে যে জায়গা সিডিএ সহ শুরু করে অন্যান্য জায়গায়ও কিন্তু আমরা দেখছি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে রোগীর সংখ্যাও কিন্তু হাসপাতালে বেড়েছে। সেক্ষেত্রে আমরা দেখছি রোগীদের প্রচণ্ড ভোগান্তিতে পড়তে হয়েছে, যার কারণ হচ্ছে দূর দূরান্ত থেকে মা ও শিশু হাসপাতালে চিকিৎসার জন্য সাধারণ মানুষজন এখানে আসেন, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখছি পানি মারিয়ে তাদেরকে কিন্তু ডাক্তারের সেবা নিতে হচ্ছে। বিশেষ করে যারা মহিলারা ডায়রিয়া রোগী নিয়ে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন, কিংবা ছোট বাচ্চাদেরকে নিয়ে যারা এখানে চিকিৎসা নিতে এসেছেন, সেক্ষেত্রে অনেকে ঠান্ডাজনিত রোগ
নিয়ে এসেছেন। পানির মধ্যে হেঁটে যাওয়ার কারণে অনেকে আবার কিন্তু ঠান্ডায় জনিত রোগে আক্রান্ত হচ্ছেন। সেক্ষেত্রে এখানকার যারা সাধারণ মানুষজন বিভিন্ন জায়গায় চিকিৎসা নিতে এসেছেন তারা অভিযোগ করে বলেছেন প্রতি বছর বর্ষা আসলে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে পানি উঠবে, এটি যেন একটা নিয়তি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কর্তৃপক্ষকে বারবার বলার পরও সেক্ষেত্রে কোনো ধরনের কিন্তু আমরা এখানে দেখছি না। এটি প্রতি বছর পানির নিচে তলিয়ে যায়। কিন্তু এই জায়গাটি যদি একটু উঁচু করা হতো বা বাইরের যে সড়কটি রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিংবা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বা এলাকার যিনি কাউন্সিলর আছেন সম্মিলিতভাবে সবাই যদি এই জায়গাটিকে একটু উঁচু করার ব্যবস্থা করতো তাহলে এখানে পানির প্রবেশ অনেকটাই কমে আসতো। সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছে এখানকার মানুষজন। এছাড়া এখানকার যারা স্টাফরা রয়েছে বিশেষ করে নিচের তলা পুরোপুরি কিন্তু পানির নিচে অনেকটাই তলিয়ে গেছে, যে কারণে আমরা দেখছি এই হাসপাতাল কর্তৃপক্ষ যেহেতু সকাল থেকে বৃষ্টি হয়নি তারা পাইপ দিয়ে পানি বের করার চেষ্টা চলছে, কিন্তু এখনো পর্যন্ত হাঁটু সমান পানি হাসপাতালের ভিতর রয়ে গেছে। সেক্ষেত্রে নিচু যে জায়গাগুলো রয়েছে বিশেষ করে অফিসিয়াল যে কাজগুলো আছে, এছাড়া শিশু ওয়ার্ড যেটা রয়েছে, বহির্বিভাগ যেখানে রয়েছে সব জায়গায় কিন্তু পানি রয়েছে, যে কারণে 2 তলা থেকে 3 তলায় সবাইকে চিকিৎসা সেবা দিতে হচ্ছে। এবং প্রতি বৃষ্টিতেই কিন্তু এই চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল পানির নিচে তলিয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে গতকাল সকাল 9টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত 212 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। চট্টগ্রামে যেখানে 10 মিলিমিটার বৃষ্টিপাত হলে কিন্তু পানি নিচে চলিয়ে যায়, সেখানে 212 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গতকাল রাতে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হয়েছে। এই কারণেই মা ও শিশু হাসপাতাল সহ শিশু হাসপাতালের সামনে যে জায়গা রয়েছে সেই জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর মা ও শিশু হাসপাতাল থেকে এখানকার সর্বশেষ খবর। বৃষ্টিতে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালের নিচতলা পানিতে তলিয়ে গেছে। সে বিষয়ে আমাদেরকে জানাতে সেখান থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। দুপুরের সময়ে আরও থাকছে, শতবর্ষ পূর্ণ করল ঢাকা বিশ্ববিদ্যালয়। মহামারীর কারণে প্রতীকী অনুষ্ঠানে দিনটি উদযাপন, নানা সীমাবদ্ধতায় অতীতের সুনাম হারাতে বসেছে প্রাচ্যের অক্সফোর্ড। প্রবাসীদের টিকা দেওয়ার প্রথম দিনই দেখা গেছে অব্যবস্থাপনা। কোনো ধরনের গাইডলাইন ছাড়াই প্রবাসীদের টিকাদান কার্যক্রমের ঘোষণা দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এতে কেন্দ্রে এসে সুনির্দিষ্ট কোনো তথ্য না পেয়ে বিক্ষোভ করেছেন প্রবাসীরা। পরে প্রবাসী কল্যাণ মন্ত্রী আশ্বাস দেন অল্প সময়ের মধ্যেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া একটি কাঠামোর মধ্যে আনা হবে। প্রথম দিনে কেবল নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানের নতুন কর্মীদের দেয়া হয় ফাইজারের টিকা। সৌদি আর কুয়েত প্রবাসীদের দেয়া হচ্ছে করোনার টিকা। তথ্য বলতে এতটুকুই। এই খবরেই বৃহস্পতিবার সকাল থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এসে ভিড় করতে থাকেন প্রবাসীরা। কারো ভিসার মেয়াদ আছে 10 দিন, কারো 2 মাস কিংবা 1 মাস। অথচ প্রথম দিনে ভ্যাকসিন দেয়া হচ্ছে নির্দিষ্ট একটি রিক্রুটিং এজেন্সির নতুন শ্রমিকদের। আমরা ভ্যাকসিন নিতে আসছি কোম্পানির মাধ্যমে। আমরা সৌদি আরবে যাচ্ছি প্রথমবার। ভ্যাকসিন দেওয়ার জন্য নিয়ে আসছে আমাকে। রেজিস্ট্রেশন করবো, এখানে বলছে যে এখানে রেজিস্ট্রেশন করবে, ভ্যাকসিন দিব। এছাড়া বাকিরা কবে কিভাবে কোথায় টিকা দিবে এমন তথ্য না থাকায় বিক্ষোভ করতে থাকেন প্রবাসীরা। আমার সময় দিল আমার আজ থেকে, তাহলে আমাদের 4 তারিখে দুপুরে যে ফ্লাইট আছে, তাহলে আমি রেজিস্ট্রেশন করবো বলেন? এখানে আসি আমাদের পাত্তাই দেয় না, মনে হয় আমরা অন্য কোনো দেশের লোক। সৌদি কুয়েত আমরা সকলেই পুরাতন প্রবাসী। আমাদেরকে ভ্যাকসিন না দিলে আমরা কুয়েতে যেতে পারবো না। আমাদের মাত্র 20 দিন 25 দিন ভিসার মেয়াদ আছে, এর মধ্যে যদি আমাদের ভ্যাকসিন দেওয়া প্রবাসী না পাঠানো হয় তাহলে আমাদের বছর ভোগান্তি হবে। পরে মন্ত্রী এসে আশ্বাস দেন শিগগিরই নির্দিষ্ট কাঠামোর মধ্যে নিয়ে আসা হবে পুরো প্রক্রিয়া। অ্যাপ সীমিত আকারে চালু হয়েছে, কিন্তু সবার জন্য এখনো চালু হয়নি। এটা বোধহয় ওই রোববার সোমবার দিকেই চালু হবে। এর আগে যেটা আপনারা করতে পারেন, আপনাদের করা উচিত, যারা যারা বিএমইটিতে রেজিস্টার্ড না, আপনারা কিন্তু বিএমইটিতে ওখানে গিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করে নেন। পরে জানানো হয় শুক্রবার থেকে সারা দেশে 53টি বিএমইটি কেন্দ্রে প্রবাসীরা নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন। এর মাধ্যমে সুরক্ষা ওয়েবসাইটে টিকার জন্য নিবন্ধন করা যাবে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেয়ার পরও স্বাস্থ্যবিধি না মানার পাশাপাশি অন্যান্য রোগে আক্রান্ত 64 জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে ভ্যাকসিনের কারণে ইমিউনিটি সিস্টেম শক্তিশালী হওয়ায় বিকল্প অক্সিজেনের যেমন প্রয়োজন হয়নি, তেমনি হাসপাতালেও যেতে হয়নি তাদের। ভ্যাকসিন নিয়েও আক্রান্তদের উপর গবেষণা করে এই তথ্য নিশ্চিত করেছেন ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক। শাকাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশের বিজ্ঞানী এবং গবেষকরাও এই ভাইরাস নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
গত 22 এপ্রিল থেকে টানা 1.5 মাস প্রায় 13,000 স্যাম্পল এবং 1095 জন পজিটিভ রোগী নিয়ে গবেষণা চালান 7 সদস্যের গবেষক দল। মূলত ভ্যাকসিন নেওয়ার পরও করোনা আক্রান্তদের তথ্য উপাত্ত সংগ্রহ ছিল তাদের মূল লক্ষ্য। যতগুলো পজিটিভ রোগী আমরা পাই তাদেরকে আমরা কন্ট্যাক্ট ট্রেসিং করি বা অ্যানালাইসিস করে একটা আউটপুট বের করি। যারা ভ্যাকসিন দেয় নাই তাদের সাইন সিমটম কম্পারিজন করেছি। শ্বাসকষ্ট ছিল কিনা, হসপিটালে যেতে হয়েছে ছিল কিনা, অ্যানালাইসিসের মাধ্যমে আমরা এখন আমাদের গবেষণাপত্রে শেয়ার করেছি। গবেষণায় দেখা গেছে আক্রান্তদের মধ্যে 968 জন কোনো রকম ভ্যাকসিন গ্রহণ করেননি। এর মধ্যে 137 জনকে হাসপাতালে ভর্তি করার পর 10 জনের মৃত্যু হয়েছে। এর বাইরে আক্রান্তদের মধ্যে 0.48% হিসেবে 63 জন প্রথম ডোজ এবং 0.5% হিসেবে 64 জন দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন। যারা ভ্যাকসিন নেয় নাই তাদের মধ্যে 50-এর ঊর্ধ্বে কিন্তু মৃত্যুর হারও বেশি এবং তারা কোমরবিডিটি ছিল। আর যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের কোনো অক্সিজেন লাগে না, কিচ্ছু লাগে নাই, তারা ভয়ে গিয়েছিল এবং তারা ফেরত এসেছে। গবেষকদের মতে দ্বিতীয় ডোজ গ্রহণকারী আক্রান্তদের সবার বয়স 50 বছরের বেশি। এদের সবাই ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ এবং অ্যাজমায় আক্রান্ত ছিলেন। বয়স বেশি অথবা ভ্যাকসিন নিয়েছেন তাদেরকে অবশ্যই পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মানতে হবে। ইতিমধ্যে করোনার নতুন 18টি জীবন রহস্য উন্মোচনের পাশাপাশি প্রথম ভ্যাকসিন নেওয়ার পরও আক্রান্ত হওয়া নিয়ে গবেষণা শেষ করেছেন সিবাসুর গবেষকরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সেপ্টেম্বরেই সংযোগ সড়কে যুক্ত হতে যাচ্ছে পদ্মা সেতুর দুই প্রান্ত। প্রায় 3000 রোড স্ল্যাবের মধ্যে আর মাত্র 200টি বসলেই এই কর্মযজ্ঞ শেষ হবে বলে আশা সেতু কর্তৃপক্ষের। সমানতালে এগিয়ে যাচ্ছে প্যারাপেট ওয়াল ও গ্যাস পাইপলাইন সহ বাকি কর্মকাণ্ড। তবে লকডাউনে কাজ চালিয়ে নেওয়াকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে কর্তৃপক্ষ বলছে, স্বপ্ন সেতুর কাজ করোনার প্রভাব মুক্ত রাখতে নেওয়া হয়েছে বিকল্প পরিকল্পনাও। প্রকল্প এলাকা ঘুরে আরও জানাচ্ছেন রাশেদ বাপ্পি, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। দেখতে দেখতে চোখের সামনেই এক দৃশ্যকাব্য রূপান্তর। রেলের পর রোডের হাতে গোনা কয়েকটি স্ল্যাব, তারপর প্যারাপেট ওয়ালের কাজ ফুরলেই অবকাঠামো শেষ। আর তাতেই লেখা হবে আত্মবিশ্বাস আর গর্বের এক মহাকাব্য। নাম তার পদ্মা সেতু। সেই কাব্যের সারথি বাংলার কোটি মানুষ। নানা ষড়যন্ত্র উপেক্ষা করে 2014 সালে শুরু হওয়া কর্মযজ্ঞ এখন প্রায় শেষের দিকে। পুরোপুরি দৃশ্যমান স্বপ্ন সেতু পদ্মায় এখন অপেক্ষা যান চলাচলের। এত বড় সেতু যে হবে এই জায়গায় আমরা তো কোনোদিন কল্পনা করি না। ঢেউ হলে যেতে পারে না মানুষ, ফেরি বন্ধ, সব বন্ধ হয়ে যায়। পদ্মা সেতু চালু হলে আর মানুষের আর এরকম ভোগান্তি হবে না। করোনা কিন্তু গাড়ি ঘোড়া যানবাহন সবই কিন্তু বন্ধ। পদ্মা সেতুর কাজটা কিন্তু কখনো বন্ধ হয় নাই। জুন শেষে এই স্বপ্ন সংযোগের সার্বিক অগ্রগতি 87 ভাগ। তার মানে আর মাত্র 13 ভাগ কাজ শেষ হলেই খুলে যাবে স্বপ্নদুয়ার। কদিন আগেই রেলের অংশ যুক্ত করেছে মাওয়া থেকে জাজিরাকে। এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে রোড স্ল্যাব আর প্যারাপেট ওয়াল বসানোর কাজ। 2917টি রোড স্ল্যাবের মধ্যে বসে গেছে 2700টির কিছু বেশি। বাকি প্রায় 200টি স্ল্যাব বসলেই ইস্পাতের কাঠামোর উপর সংযোগ সড়কে যুক্ত হবে উত্তাল পদ্মার দুই প্রান্ত। রোডওয়ে স্ল্যাব আমাদের 200 স্ল্যাব বাদ আছে। এই 200 কাজ চলতেছে, দিনরাত 3 শিফটেই কাজ চলতেছে। আমাদের আশা যে সেপ্টেম্বরের মাঝামাঝির মধ্যে শেষ করে দেওয়া। দেশ জুড়ে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি। কর্তৃপক্ষ বলছে কঠোর লকডাউনের মধ্যে কাজের গতি এগুতে সাজানো হয়েছে নতুন ছক। করোনার জন্য আমাদের কিছু মালামালের সরবরাহে কিছুটা বিলম্ব হচ্ছে। যে কনসালটেন্ট বা যে ইঞ্জিনিয়ার সাহেবরা বিদেশে গেছে বা অনেকে ছুটিতে যাচ্ছে, তাদের আসা যাওয়া একটু রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে, পারতেছে না, অনেক লম্বা সময় লকডাউনে থাকতে হচ্ছে। এগুলা যেন আমাদেরকে কাজকে কোনো প্রভাবিত না করে, বিকল্প পরিকল্পনা নিয়ে যেন আমরা কাজটা চালাই দিতে পারি, এটা আমাদের চ্যালেঞ্জ। ভবিষ্যতে বড় আর কোনো বাধা না আসলে সামনের বছরের জুনেই যান চলাচলের জন্য খুলে দেয়া হবে বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। শতবর্ষ পার করল দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ দেশের সকল সংকটে নেতৃত্বের ভূমিকায় বিশ্ববিদ্যালয়টি। অথচ নানা সীমাবদ্ধতা ও সংকটের কারণে বিশ্ববিদ্যালয়টি হারাচ্ছে তার জৌলুস। জ্ঞান বিজ্ঞান চর্চায় পিছিয়ে পড়ছে বিশ্বের অন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতায়। শাকির আহমেদের রিপোর্ট।
হাজারো শিক্ষার্থীর কলকাকলিতে মুখর থাকা প্রাঙ্গণ জুড়ে এখন নীরবতা। এর মধ্যে শতবর্ষ পূর্ণ করল দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। অথচ এ দিনটিকে ঘিরে কতই না পরিকল্পনা ছিল সবার। করোনা মহামারী কেড়ে নিয়েছে সবই। তাই সীমিত পরিসরে প্রতীকী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 1921 সালে প্রতিষ্ঠার পর থেকেই বাঙালির স্বাধিকার আদায়ের কেন্দ্রস্থলে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। বাঙালির ভাষার অধিকার থেকে মুক্তিযুদ্ধ প্রতিটি সংগ্রামী নেতৃত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয়টি। এছাড়া বিজ্ঞানী সত্যেন বোস, হরপ্রসাদ শাস্ত্রী, ভাষাতত্ত্ববিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ও ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের অবদানে পরিচিতি মিলে প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে। তবে নানা সীমাবদ্ধতার কারণে বিশ্ববিদ্যালয়টি দিন দিন হারাতে বসেছে তার অতীত সুনাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি যে ক্যাপাসিটি তাতে মাত্র 1500 শিক্ষার্থী পড়তে পারে, বরং 100 বছরে এসে আমরা একটা কংক্রিট ঢাকা বিশ্ববিদ্যালয় পেয়েছি। আর এজন্য শিক্ষাবিদরা দোষছেন শিক্ষা ব্যবস্থার রাজনীতিকরণকে। সামরিক শাসন আমলে রাজনৈতিক বিবেচনায় বা সরকারি বিবেচনায় উপাচার্য নিয়োগ শুরু হলো, তখন থেকে বিশ্ববিদ্যালয়ে ধস নেমেছে। তবে উপাচার্য বলছেন সঠিক পথেই আছে বিশ্ববিদ্যালয়টি। সীমাবদ্ধতা কাটাতে উদ্যোগের কথাও জানান তিনি। এই সকল চাহিদাগুলোর সংশ্লেষণ করার পরই আমরা প্রত্যাশা করতে পারবো যে এটি আন্তর্জাতিক মানে নেয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কোথায়। গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টির প্রত্যয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের জন্ম। ঐতিহ্যকে ধারণ করে সেই লক্ষ্যেই এগিয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়। শতবর্ষ পূর্তিতে এমনটি প্রত্যাশা করেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। কানাডায় তীব্র দাবদাহে মৃতের সংখ্যা বেড়ে 500-র কাছাকাছি দাঁড়িয়েছে। ব্রিটিশ কলম্বিয়া প্রদেশেই মারা গেছেন অন্তত 486 জন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডায় তীব্র আকার ধারণ করেছে দাবদাহ। সবচেয়ে বেশি তাপমাত্রা বিরাজ করছে দেশটির ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে। অনেক জায়গায় 49.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গরম থেকে বাঁচতে অনেকেই ভিড় করছেন সমুদ্র সৈকতে। তীব্র গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছে, হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকে। এমনকি মানুষ জানে না এই অবস্থায় কি করতে হবে। দেশটিতে গেল কয়েকদিনে তীব্র গরমে 500-র কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের। দাবদাহের কারণে বন্ধ রয়েছে প্রদেশটির সব শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জলবায়ু পরিবর্তনের কারণেই দেশটির পশ্চিমাঞ্চলে দাবদাহের মতো অবস্থা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রাহানুল রানা, সময় সংবাদ। 21 ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ বাড়ানো হয়েছে। কোম্পানির মালিকদের মাধ্যমে এই সুযোগ নিতে পারবেন শ্রমিকরা। প্রবাসী বাংলাদেশিরা বলছেন বৈধ হওয়ার সুযোগ নিয়ে ধরপাকড় এড়াতে পারবেন প্রবাসীরা। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। গেল কয়েকদিন ধরে মালয়েশিয়া চলছে ব্যাপক ধরপাকড়। দেশটিতে অভিবাসী বৈধকরণের শেষ দিন ছিল 30 জুন। কাগজপত্র না থাকার অভিযোগে তাই গ্রেপ্তার অভিযানে নামে দেশটির ইমিগ্রেশন পুলিশ ও বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা। এতে অন্তত 200 শতাধিক বাংলাদেশি আটকের খবর পাওয়া যায়। তবে এবার এলো সুখবর। বৃহস্পতিবার দেশটির অভিবাসন বিভাগের ওয়েবসাইটে জানানো হয়েছে চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত অবৈধদের বৈধকরণ প্রক্রিয়া চলবে। সকল বাংলাদেশি আপনারা যেখানে আছেন না কেন, বৈধকরণ প্রক্রিয়ায় সরকারের নিয়ম অনুসারে বৈধকরণ হন। মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ গোলাম সারোয়ার জানান, টানা লকডাউন আর বিভিন্ন জটিলতার কারণে অনেকেই এই বৈধকরণ প্রক্রিয়ায় আবেদনের আওতাভুক্ত হতে পারেননি। তাই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সময়সীমা বাড়ানোর সুপারিশ করা হয়। এর পরিপ্রেক্ষিতেই এলো নতুন সিদ্ধান্ত। দুপুরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনার লাগাম টানতে 7 দিনের কঠোর বিধিনিষেধে দেশ, মাঠে সেনাবাহিনী, মোড়ে মোড়ে চেকপোস্ট, সারা দেশে আটক শতাধিক। কারখানায় যেতে পোশাক শ্রমিকদের ভোগান্তি। সারা দেশেই হু হু করে বাড়ছে করোনায় মৃত্যু। 24 ঘন্টাতে রেকর্ড 136 জনের মৃত্যু। টাঙ্গাইলে সর্বোচ্চ। খুলনায় পিসিআর ল্যাব দূষণে নমুনা পরীক্ষা বন্ধ। এবং রাতভর বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রামে মা ও শিশু হাসপাতাল। চরম দুর্ভোগে রোগী, স্বজন ও চিকিৎসকরা। বছরের পর বছরেও মিলছে না সুরাহা। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।